আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের নবম অধ্যায় বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার। এই অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, অনুশীলনের শুরুতেই তোমাদেরকে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, বাংলাদেশের সরকারি চাকরি থেকে কর্মরত কর্মচারীদের অবসর গ্রহণের বয়স কত? উত্তরটি হবে খ নাম্বার 59 বছর। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, আমাদের সমাজে প্রবীণদের সমস্যার কারণ নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে এখান থেকে ঘ নাম্বার 1, 2, 3, অর্থাৎ তাদের উপার্জনের সামর্থ্য নেই, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং সমাজে নৈতিক শিক্ষার অবনতি। এরপর দেখো তোমাদেরকে 3 এবং 4 নাম্বার এমসিকিউ কোশ্চেনের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে, রেজিনা তার স্বামীকে ছেলে মেয়েদের জন্য খেলনা আনতে বলেন। বাজার থেকে তার স্বামী ছেলের জন্য ক্রিকেট বল ও ব্যাট এবং মেয়ের জন্য পুতুল ও হাঁড়ি পাতিল কিনে আনলেন। 3 নম্বরের প্রশ্ন বলা হচ্ছে, রেজিনার স্বামীর খেলনা ক্রয়ের ঘটনা ছেলে মেয়ের প্রতি যে ধরনের আচরণ প্রকাশ পেয়েছে তা হলো। উত্তরটি হবে এখানে খ নাম্বার দৃষ্টিভঙ্গির পার্থক্য। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে উক্ত বৈষম্যর কারণে শিশুর কোন দিকটি অধিক বাধাগ্রস্ত হচ্ছে? উত্তরটি হবে ঘ নাম্বার সঠিক মানসিক বিকাশ। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখার আগে এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি। উদ্দীপকে বলা হচ্ছে, স্বামী এবং 3 সন্তান নিয়ে হাফিজার সংসার। স্বামীর একক আয়ে তার সংসার চলে না। সংসারের অভাব পূরণে হাফিজা নির্মাণ শ্রমিকের কাজ নেয়। সপ্তাহ শেষে মজুরি গ্রহণের সময় মালিক তাকে দৈনিক 300 টাকা হারে মজুরি দেয়, অথচ একই কাজের জন্য পুরুষ শ্রমিকের 400 টাকা হারে দৈনিক মজুরি দেয়। সে এর প্রতিবাদ করলে মালিক তাকে কাজে আসতে নিষেধ করে। চলো আমরা ক খ গ খ প্রশ্ন 4টির উত্তর একটু পর্যায়ক্রমের দিকে ফেলি। তো এখান থেকে ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে, বেগম রোকেয়া নারী ও পুরুষকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তরটি দেখো, বেগম রোকেয়া নারী ও পুরুষকে তুলনা করেছেন একটি গাড়ির 2টি চাকার সঙ্গে। আচ্ছা, এরপর খ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, সংসার জীবনে নারীর প্রধান ভূমিকা বর্ণনা করো। উত্তরটি দেখো, সংসার জীবনে পুরুষ সদস্যের অনুপস্থিতিতে সংসার পরিচালনার দায়িত্ব নারীদেরই পালন করতে হয়। সন্তানের লেখাপড়ার ব্যাপারে পরিবারের মায়ের ভূমিকার মুখ্য। অন্যদিকে সন্তান লালন পালনের প্রধান দায়িত্বটা মাকেই পালন করতে হয়। মাতৃপ্রধান পরিবারে একজন নারীকে সংসার পরিচালনার মূল দায়িত্ব গ্রহণ করতে হয়। সে সমাজে শিশুর ভবিষ্যৎ নারীর হাতেই গড়ে ওঠে। ধর্মীয় শিক্ষাও একটি শিশু মায়ের কাছ থেকে অর্জন করে। ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, হাফিজা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, উদ্দীপকের হাফিজা নারী পুরুষ সমান অধিকারের বৈষম্যর শিকার হয়েছে। সংসারের অভাব পূরণে হাফিজার নির্মাণ শ্রমিকের কাজ নেই। সপ্তাহ শেষে মজুরি গ্রহণের সময় মালিক তাকে দৈনিক 300 টাকা হারে মজুরি দেয়, অথচ একই কাজে পুরুষ শ্রমিকের জন্য 400 টাকা হারে দৈনিক মজুরি দেয়। একই কাজে নারী পুরুষের এই বৈষম্যর শিকারের ফলশ্রুতিতে হাফিজা প্রতিবাদ করলে মালিক তাকে কাজে আসতে নিষেধ করে। যেখানে বাংলাদেশের সংবিধান নারী পুরুষ সমানাধিকারের স্বীকৃতি দিয়েছে, নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতিসংঘ সনদেও নারীর এ সমানাধিকারের কথা বলা হয়েছে। এখানে সমানাধিকার বলতে পরিবারে, সমাজে, রাষ্ট্রে অর্থাৎ জাতীয় জীবনের সর্বস্তরের পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারের কথা বোঝানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা, চাকরি বা কর্মসংস্থান, বেতন বা মজুরি সব ব্যাপারে নারী ও পুরুষ সমান সুযোগ লাভের অধিকারী। কোনো অবস্থায় নারীর প্রতি কোনো বৈষম্য করা যাবে না, কিন্তু উদ্দীপকে হাফিজা সেই সমান অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আচ্ছা, তো এরপর দেখো ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে করণীয় বিষয়ে মতামত দাও। উত্তর, স্বামী ও 3 সন্তান নিয়ে হাফিজার সংসারের অভাব পূরণে হাফিজার নির্মাণ শ্রমিকের কাজে অংশ নেয়, কিন্তু বিধি বাম সে তার ন্যায্য পাওনা যথাযথ পায় না। একই কাজে পুরুষ শ্রমিক পায় 400 টাকা আর সে পায় 300 টাকা। এ ধরনের বৈষম্য শুধু হাফিজে নয়, বরং দৈনন্দিন অসংখ্য নারীর জীবনেই ঘটছে। নারীর প্রতি বৈষম্য দূর করে সমান অধিকার নিশ্চিত করতে সন্তানের নামের সঙ্গে বা আগে যেখানে শুধু বাবার নাম লেখার নিয়ম ছিল, সেখানে এখন মায়ের নামের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে, যা তাদের অধিকারের বেগবান করছে। নারী নির্যাতন ও এসিড সন্ত্রাস প্রতিরোধ কঠোর আইন প্রণয়ন করতে হবে। তাই বর্তমান সরকার মাতৃত্বকালীন ছুটি 6 মাসে উন্নীত
করেছে। নারীর মধ্যে শিক্ষার ব্যাপক বিস্তার ও সচেতনতা সৃষ্টি করতে হবে। চাকরি ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। যৌতুক থেকে পুরোপুরি বন্ধ করতে হবে। এসব কিছু নিশ্চিত করার মাধ্যমে হাবিজার মতো নারীদের অধিকার আদায় করা সম্ভব হবে। এরপর দেখো, আচ্ছা 2 নম্বর প্রশ্নে তোমাদেরকে ক খ প্রশ্ন বলা হচ্ছে কি, দেখো যে এখানে তোমরা যদি 2 নম্বর সৃজনশীল দেখো, ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে প্রবীণ কারা। উত্তরটি দেখো, সাধারণ ষাটোর্ধ্ব বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির প্রবীণদের ক্ষেত্রে কার্যক্রম ব্যাখ্যা করো। উত্তর, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির প্রবীণদের ক্ষেত্রে নানা ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি প্রবীণদের স্বাস্থ্য রক্ষা এবং প্রবীণদের পরিবারের সদস্যদের শিক্ষা লাভ নিশ্চিত করতে শিক্ষা অনুদান প্রদান করছে। আবার প্রবীণ বয়সে তারা যেন আর্থিক সংকটে না পড়ে সেজন্য সহজ শর্তে ঋণও প্রদান করছে। আচ্ছা, এরপর আমরা গ ঘ নম্বর প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে, উদ্দীপকটি একটু পড়ে ফেলি। চলো, উদ্দীপকে বলা হচ্ছে ৭০ বছরের সিদ্দিকা খাতুনের ইচ্ছা করে পুরনো দিনের গল্প করতে কিন্তু তার ছেলে মেয়েদের গল্প শোনার সময় নেই। এমনকি তার নাতনির বিয়ের সময় তাকে জিজ্ঞাসা করা হয় না। পাশের বাড়ির জবেদা বেগম সিদ্দিকা খাতুনের ছেলে মেয়েদের বলেন, তোমাদের উচিত তোমার মায়ের খাবার ও স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখা, তাকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়া। চলো আমরা ক খ এখান থেকে গ এবং ঘ নম্বর যে প্রশ্নটি তোমাদেরকে দেওয়া হয়েছে সেটির উত্তর একটু দেখি। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে সিদ্দিকা খাতুনের সমস্যাটা কোন ধরনের সমস্যা ব্যাখ্যা করো। উদ্দীপকে সিদ্দিকা খাতুনের সমস্যাটি প্রবীণদের পারিবারিক সমস্যা। আমাদের দেশে একসময় 51টি পরিবার ছিল যখন পরিবারের জ্যেষ্ঠ ব্যক্তিদের কর্তৃত্ব মর্যাদা ছিল। বর্তমানে আধুনিক সমাজ ব্যবস্থায় 51টি পরিবার সমূহ ভেঙে একক ও অনুপরিবারের সৃষ্টি হচ্ছে। ফলে ওই সমস্ত ছোট পরিবারের বৃদ্ধ মা বাবা ও শ্বশুর শাশুড়ির স্থান থাকে না। তাদের সঙ্গে দেওয়া ও তাদের সাথে গল্পগুজব করার মতো কেউ থাকে না। ছেলেমেয়েদের কর্মব্যস্ত জীবনযাপনের জন্য তাদের দেখাশোনা ও সেবা যত্নের লোকের অভাব ঘটছে। সংসারের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের ছাড়াই নেওয়া হচ্ছে। তাছাড়া সাংসারিক বিভিন্ন কাজকর্মে তাদের লিপ্ত করা হয়, যা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। উদ্দীপকে সিদ্দিকা খাতুনের পুরনো দিনের গল্প শোনাতে ইচ্ছা করলেও তার গল্প শোনার সময় কারোরই নেই। এটি প্রবীণদের একটি পারিবারিক সমস্যা। ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সিদ্দিকা খাতুনের ক্ষেত্রে জবেদা বেগমের পরামর্শ তুমি কি সঠিক বলে মনে করো? তোমার মতামত দাও। উত্তরটি দেখো, হ্যাঁ, আমি সিদ্দিকা খাতুনের ক্ষেত্রে জবেদা বেগমের পরামর্শ সঠিক বলে মনে করি। সংসারের কর্মঠ ব্যক্তি সারা জীবন পরিশ্রম করে পরিবারের সদস্যদের ব্যয়ভার বহন করছে বা করেন। সময়ের পরিক্রমায় পরিবারের কর্মঠ ব্যক্তি একসময় প্রবীণ হন। কর্ম থেকে অবসর নিয়ে তারা একসময় ছেলে মেয়েদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। এই নির্ভরশীলতার কারণে বেশিরভাগ পরিবার তারা বোঝা হিসাবে কাল যাপন করেন। তারা নিজেদের সুখ দুঃখের কথা বলার জন্য কাউকে পান না। ছেলে মেয়েদের কর্মব্যস্ততার কারণে তারা ঠিকমতো সেবা যত্ন পান না। উপার্জন ক্ষমতা হারিয়ে ফেলায় মতামতের ক্ষেত্রে তাদের প্রাধান্য দেওয়া হয় না। উদ্দীপকে সিদ্দিকা খাতুন এরকম একটি পরিস্থিতির শিকার। তার ছেলেমেয়েরা দেখাশোনা ও খোঁজখবর নেয় না। তাই পাশের বাড়ির জবেদা বেগম তার ছেলে মেয়েদের সিদ্দিকা খাতুনের খাবার ও স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন। তার হীনমন্যতা ও অসাহিত্যত আচ্ছা, এখানে দেখো হীনমন্যতা ও অসহায়ত্ব দূর করার জন্য মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। প্রবীণ বয়সের অসহায়ত্ব ও নিঃসঙ্গতার দূর করার জন্য অনুরূপ পদক্ষেপ নেওয়া প্রতিটি সন্তানের কর্তব্য। কাজে বলা যায় সিদ্দিকা খাতুনের ক্ষেত্রে তার ছেলেমেয়েদের দেওয়া জবেদা বেগমের পরামর্শ যৌক্তিক ও বাস্তবসম্মত। এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।